হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, রাইজিং এডুকেশন এবং অনির্বাণ ম্যাথস টিউবারের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ ক্লাস 11-এর ক্যালকুলাস টপিকের মধ্যে একটি চ্যাপ্টার আছে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ, অর্থাৎ অন্তর্কলজের ব্যাখ্যা। তার উপর বেস করেই এই ভিডিওটা আমি বানাচ্ছি এবং এইটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভের পরবর্তী পার্ট হিসাবে ধরা যেতে পারে, মানে যেখানে আমরা এইসব নিয়ে ডিসকাশন করে থাকি যে ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন মানে ডিফারেন্সিয়েশন, তার অ্যাপ্লিকেশন কোন কোন প্র্যাকটিক্যাল ফিল্ডে আছে। যাই হোক, চলে আসা যাক মেন ভিডিওয়ে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে ডিওয়াই বাই ডিএক্স দ্বারা ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বোঝায়, ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ বোঝায়, বা ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে অবকলন বা অন্তর্কলজ করছি। এখন এইটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কী, মানে আমরা জানতে চাইছি এটা জ্যামিতিক তাৎপর্য কী বা কোনো রকম বাস্তব দুনিয়া এর সাথে কী লিঙ্ক। আসলে একটা সরল লেখা যখন যায়, সেই সরল লেখাটা আমরা সবসময় দেখার চেষ্টা করি যে বেসিক এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করছে। বেসিক এক্স অক্ষের সাথে যদি সে থিটা ডিগ্রি কোণ করে, তাহলে আমরা বলতে পারি সরল রেখাটা থিটা কোণে আনত, মানে ওইটুকু কোণেও বেঁকে আছে। এখন এই যে অতটা কোণে বেঁকে আছে, প্রপার রেজাল্ট পাওয়ার জন্য আমরা কি করি, থিটার উপরে ট্যান নিয়ে নিই, মানে ট্যান থিটার সাহায্যে আমরা মেজারমেন্ট করি যে একটা সরল রেখার নতি কত বা প্রবণতা কত। সরল রেখার নতি বা প্রবণতা বলতে অ্যাকচুয়ালি ওই জিনিসটাকেই মেজারমেন্ট করার চেষ্টা করা হয় যে সরল রেখাটি এক্স অক্ষের থেকে কতটা মানে কোণে তো বেঁকে আছে অবশ্যই, মানে কতটা কার্ভ করে সে এগোচ্ছে ক্রমশ। এমনকি আমি সরলরেখা চ্যাপ্টারও এগুলো নিয়ে ডিসকাশন করেছি, যদিও বা যাদের সরলরেখা চ্যাপ্টার হয়নি, যারা পরে ঢুকেছিস, তাদেরও টেনশন করার কোনো কারণ নেই, কারণ সরলরেখার কনসেপ্ট এখানে কোনো কিছু মাথায় রাখতে হবে না। মূল বিষয়টা কিন্তু ক্যালকুলাসই এখানে এই চ্যাপ্টারে। শুধু এইটুকু মাথায় রাখলেই যথেষ্ট যে একটা সরলরেখা যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ করে, তার নতি বা প্রবণতা, এই দুটো ওয়ার্ড যেখানেই থাকবে, সেটা আমরা বের করবো কী করে, ওই অ্যাঙ্গেলটার উপর ট্যান নিয়ে। মানে এই থিটার মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে তার নতি বা প্রবণতা কী হবে, ট্যান 60 ডিগ্রি। তো ট্যান 60 ডিগ্রির মান যা হয় তাই হবে, মানে √3। তো এখানে থিটার জায়গায় 45 ডিগ্রি থাকলে অ্যান্সার হবে ট্যান 45, মানে কি 1। যাই হোক, এখন এই যে নতি বা প্রবণতা, এটাকে আমরা যেমন ট্যান থিটা দিয়ে লিখি, তেমনি সরলরেখা চ্যাপ্টারে আমরা একটা জিনিস দেখেছি, সেটাকে আমরা এম দিয়ে লিখি। তো এইটুকু জেনে রাখ, সরলরেখার নতি বা প্রবণতা মানে হলো কি এম, সেটাকে শর্টে বলা হচ্ছে এম। যেখানেই এম দেখবো, তাহলেই আমরা কি বুঝবো, ওটা নতি বা প্রবণতাকে বোঝাচ্ছে। তার পাশাপাশি কোনো জায়গায় যদি আমাকে লিখতে হয়, তাহলে আমরা ওই এম দিয়ে লিখতে পারি। আচ্ছা, তাহলে এম ইকুয়ালস টু কি ট্যান থিটা, যদি আমাদের অ্যাঙ্গেল জানা থাকে তার উপর ট্যান অ্যাপ্লাই করলে আমরা তার নতি বা প্রবণতা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইটা তো গেল নর্মাল জ্যামিতিক নিয়মে বা ত্রিকোণমিতির সাহায্য নিয়ে কি করে আমরা নতি বা প্রবণতা বের করতে পারি। এর বাইরে ক্যালকুলাস একটা হেল্প করছে আমাদের নতি বা প্রবণতা বের করার। বলছে যে এই ভ্যালুটা মানে নতি বা প্রবণতার মানটা হবে ওই যে ওয়াই যে ফাংশনটা থাকবে তার একবার ডেরিভেটিভ, এই যে ডিওয়াই বাই ডিএক্স বের করা, ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা বা অন্তর্কলজ করা। এই যে ডেরিভেটিভ করে ফেলি, তাহলে যে আমরা অ্যাকচুয়ালি ভ্যালুটা পাবো, সেটাই হবে হলো ওই সরলরেখার নতি বা প্রবণতা। যাই হোক, তাহলে আমরা এটা বলতে পারি যে ট্যান থিটার মানটা হলো ডিওয়াই বাই ডিএক্সের সমান। যখন কিছু অঙ্কে আসবো তখন একটু লিঙ্ক করা যাবে প্র্যাকটিক্যালি আরও। আপাতত এইটা একটা সূত্র হিসেবে ধরা যেতে পারে যে ট্যান থিটা ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। অবশ্যই আরেকটা বিষয় ঘটবে, যখনই আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করি তখন কি হয়, তখন তো পার্টিকুলার কোনো একটা ফাংশন পাই। মানে সাপোজ এরকম বলতে চাইছি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, ডিওয়াই বাই ডিএক্স বের করলে আমরা কী পাচ্ছি, 2x পাচ্ছি। এখানে কিন্তু এখন একটা কী পাচ্ছি, একটা ফাংশন হিসাবে পেলাম। এখানে কি কোনো মানে মান আছে, মান কিন্তু পাইনি। কিন্তু থিটার জায়গায় যদি আমরা কোনো একটা অ্যাঙ্গেল বসাতাম, ট্যান থিটার যে মানটা পেতাম ওটা খুব স্বাভাবিকভাবে একটা মানকে বোঝাচ্ছে। কিন্তু এখানে কিন্তু কী হচ্ছে, যেহেতু এক্স থেকে যাচ্ছে, তাহলে এটা একটা ফাংশনকে বোঝাচ্ছে, মানে এক্সের একটা এক্সপ্রেশন। এখন আমরা মান পাইনি, তাহলে মান পেতে গেলে আমাদের কী করতে হবে, এক্সের কিছু না কিছু একটা মান বসাতে হবে, তারপর এটা পুরোটা ক্যালকুলেশন হয়ে আলটিমেট একটা ফাইনাল অ্যান্সার বা একটা মান পাবো। তো ওই কারণে এটা বলা হয় ডিওয়াই ডিএক্স কোনো একটা পয়েন্টে বেরোবে, যে x1, y1 পয়েন্ট। x1, y1 মানে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক নিশ্চিতভাবে কোশ্চেনে দেওয়া থাকবে, অথবা কোশ্চেনে এমন কোনো কন্ডিশন থাকবে যেখান থেকে বিন্দু স্থানাঙ্কটা আমাদের বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে আলটিমেটলি যদি এই ডিওয়াই ডিএক্সের ভ্যালুতে আমরা বসিয়ে দিই, তাহলে আমরা আলটিমেটলি কী পেয়ে যাবো, ওই সরলরেখার প্রবণতা পেয়ে যাবো। আমি সাপোজ একটা উদাহরণ দেখাচ্ছি, যে যদি এরকম বলে যে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বক্রের 2,3 বিন্দুতে সরলরেখার প্রবণতা বের করতে বলি, তাহলে আমাদের প্রথম কাজ কী হবে, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে আমরা ডেরিভেটিভ করে দিই, তাহলে কী পেলাম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2x। এবার আমরা কী বের করবো, ডিওয়াই বাই ডিএক্স অ্যাট পয়েন্ট, এই যে নিচে লিখবো, ডিওয়াই ডিএক্সের নিচের দিকে, একে কী বলে, সাবস্ক্রিপ্ট বলে। নিচের দিকে যখন কোনো কিছুকে লেখা হয় তাকে সাবস্ক্রিপ্ট বলে, আর উপরের দিকে যখন কোনো জিনিসকে লেখা হয় তাকে সুপারস্ক্রিপ্ট বলে। ডিওয়াই ডিএক্স নিচের দিকে 2,3,
এই বিন্দুতে আমরা ভ্যালুটা বের করতে চাইছি। তো প্র্যাকটিক্যালি এখানে কি দেখতে পাচ্ছি, প্র্যাকটিক্যালি এখানে ভুজের মান হলো 2, কোটির মান হলো 3। তাহলে আমরা এই যে ডিওয়াই ডিএক্সের মান কী পেয়েছি 2x, তাহলে এখানে শুধু 2x, x মানে শুধু ভুজই আছে, তাহলে কী বসবে শুধু ভুজের মান কত আছে 2, তাহলে 2 × 2। যদি অ্যান্সারে কোটি দিয়ে কিছু আসতো, মানে সাপোজ এরকম এলো 2x/y, তাহলে এখানে 2 × 2/3 হতো। ওকে, যদিও এখানে সেই বিষয়টা নেই, তাহলে ওটা নিয়ে ভাবারও দরকার নেই। তাহলে আলটিমেট অ্যান্সারটা কত পেলাম? আলটিমেট অ্যান্সারটা পেলাম আমরা 4। তাহলে এই বক্রের ঠিক 2,3 বিন্দুতে যে সরলরেখাটা পাস করবে তার প্রবণতাটা কী হবে? তার প্রবণতাটা হবে হলো 4। মানে আমি অ্যাকচুয়ালি জ্যামিতিকভাবে কী বোঝাতে চাইছি একবার একটু বুঝে নেওয়া যাক। বিষয়টা এরকম, বক্রটা হলো এরকম টাইপের অনেকটা। কেন এরকম বক্র আঁকলাম সেগুলো নিয়েও পরে ডিসকাশন হবে। এগুলো যখন আমি প্যারাবোলা মানে অধিবৃত্ত বা অন্য চ্যাপ্টার আছে পরাবৃত্ত, উপবৃত্ত, এইসব চ্যাপ্টারে ঢুকবো, একটু পরবর্তীকালে ঢুকবো, তখন বোঝা যাবে যে এই যে কার্ভটা আমি লিখলাম যে y=x², সেইটার ছবিটা কেন এরকম আঁকলাম, তখন নিজেরাই বুঝতে পারবি। তো যাই হোক, আপাতত কার্ভ বোঝার কোনো দরকার নেই, আমি জাস্ট মানে এই চ্যাপ্টারের বিষয়টা বোঝানোর জন্য ছবিটা আঁকলাম। তো ছবিটা আপাতত দেখ, তাহলেই যথেষ্ট। যে y=x², এই যে কার্ভটা, বাট অ্যাকচুয়ালি 2,3 বিন্দু বলতে সাপোজ ভাব এখান দিয়ে এখানে আছে 2,3 পয়েন্টটা, 2,3 পয়েন্টটা এখানে রয়েছে, আমি এটা সাপোজ ধরে নিলাম। এখন এই বিন্দু দিয়ে যে সরলরেখাটা যাচ্ছে ঠিক ওই কার্ভটাকে টাচ করে, মানে ঠিক এরকম এই যে সরলরেখাটা কী করছে, এই যে কার্ভটা মানে এই যে বক্রটা, এই বক্রটাকে 2,3 বিন্দুতে টাচ করে বেরিয়ে যাচ্ছে। এখন আমরা অ্যাকচুয়ালি কী বের করলাম? অ্যাকচুয়ালি বের করলাম হলো যে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কী প্রবণতা তৈরি করছে বা কী নতি তৈরি করছে। এখন যদি আমরা জানতে পারতাম আগে থাকতে যে এই সরলরেখাটা থিটা কোণ করছে, তাহলে আমরা থিটা কোণের উপর ট্যান অ্যাপ্লাই করলেই আমরা প্রবণতা বা নতি পেয়ে যেতে পারতাম। কিন্তু এখানে তো আমরা জানি না যে সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, জানি না বলে আমরা একটা বিকল্প ব্যবস্থা তৈরি করলাম। সেই বিকল্প ব্যবস্থাটা কি ক্যালকুলাসের হেল্প না হলো। এটা কি y=x² দেওয়া আছে, তার ডেরিভেটিভ করেছি, তার ডেরিভেটিভ করলে কী পেলাম 2x পেয়েছি, এটা 2x এর এক্সের জায়গায় কি 2 বসিয়ে দিয়েছি, আলটিমেটলি 4 পেয়ে গেছি। সেক্ষেত্রে এটা এই রেজাল্টটাই দিচ্ছে, একই রেজাল্ট যেটা ট্যান থিটা দিচ্ছিল, সেই জিনিসটাই এ দিচ্ছে যে 2,3 বিন্দুতে এই সরলরেখাটার প্রবণতা কী। এখন যদি বিন্দুটা 2,3 না থেকে 4,5 থাকে, তাহলে সেক্ষেত্রে আর কি সরলরেখার প্রবণতাটা আলাদা হবে, অন্য মান বেরোবে। ওকে, কারণ ওইটা ডিফারেন্ট একটা সরলরেখাকে বোঝাবে, অন্য আরেকটি সরলরেখাকে বোঝাবে, তখন কিন্তু এটা এই সরলরেখাকে বোঝাবে না। তো অন্য আরেকটি সরলরেখা আসলে খুব স্বাভাবিকভাবে তার প্রবণতা আলাদা হবে বা অন্য হবে। ওকে, এই হলো বেসিক কনসেপ্ট। আমি একটু নিয়ে চলে আসছি এখানে ফর্মুলাগুলোতে, খুব ছোট চ্যাপ্টার। যাই হোক, প্রথম দুটো জিনিস হলো সেই দুটো জিনিসই যে দুটো জিনিস আমি ডিসকাশন করলাম 1 নম্বর আর 2 নম্বর টপিকে, সেই সব নিয়েই ডিসকাশন করেছে। ঠিক আছে, আমি পুরো ডিটেলিংয়ে ডিসকাশন করলাম। প্রয়োজনে ভিডিওটাকে আবার রিওয়াইন্ড করে দেখ ভালো করে যে আমি কী কী বললাম বা বলতে চেলাম অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, এখন বিষয়টা হলো যে 3 নম্বর বিষয়টা কি, 1 আর 2 মিটে গেল, এই যে 1 আর 2 প্রবণতা দিয়ে ব্যাখ্যা আছে। আচ্ছা, আরেকটা বিষয়, যে সরলরেখাটা আঁকলাম তখন, এই যে এইটা আঁকার পর এরমভাবে যে সরলরেখাটা আঁকলাম ওইটাকে টাচ করে, অবশ্যই এখানে গ্যাপ হয়ে গেছে আমার যদিও। তো এই যে সরলরেখাটা আঁকলাম, এই সরলরেখাটাকে কী বলে? এটাকে বলা হয় হলো স্পর্শক। স্পর্শক বলে কারণ এটা স্পর্শ করে বেরিয়ে চলে গেছে, ও কিন্তু ভেতরের দিকে ঢোকার চেষ্টা করেনি, ও বাইরে থেকে এসেছিল, একটা বিন্দুতে টাচ করেছে, স্পর্শ করেছে, বেরিয়ে চলে গেছে, তাই এটাকে বলা হচ্ছে কি স্পর্শক। ওকে, যাই হোক, স্পর্শকের প্রবণতা আমরা বের করেছি। আচ্ছা, এখন বিষয়টা হলো 3 নম্বর টপিকটা কী বলছে? 3 নম্বর টপিকটা বলছে এক্স বিন্দুতে y=fx অপেক্ষকের অন্তর্কলজ dy dx দ্বারা এক্স বিন্দুতে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হারকে সূচিত করে। মানে অ্যাকচুয়ালি যে dy/dx এর মান আমরা বের করি, এটা দিয়ে কী বোঝায়? এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার। এইটা একদম ডেরিভেটিভের ফার্স্ট যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানেই বলেছিলাম আমি, যে dy/dx বলতে বোঝায় কি এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, মানে এক্সের কতটুকু পরিবর্তন হওয়ার জন্য ওয়াইয়ের কতটুকু পরিবর্তন হলো, সেই যে রেশিওটা, সেই যে অনুপাতটা, সেটা আমরা dy/dx দিয়ে এক্সপ্রেস করি বা ক্যালকুলেশন করার চেষ্টা করি। ঠিক আছে, তো সেটাই এখানে আরেকবার রিপিট করেছে, আর কিছুই না। তো যাই হোক, 3 গেল। 4 নম্বর টপিকটা হলো ভেরি ভাইটাল টপিক, টু মাচ ভাইটাল টপিক। 4 নম্বর ফর্মুলাটা, এইটা কিন্তু ফিজিক্সে অহরহ লাগবে, বা ফিজিক্যাল যে কোনো মেকানিক্স বা যে কোনো কনসেপ্টে বারবার লাগতে থাকবে। এখানে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব কোনো পার্টিকেল বা কোনো কণার বেগ, ত্বরণ। বিষয়টায় ক্যালকুলাসের বিশাল ভূমিকা আছে, হিউজ ভূমিকা আছে। অ্যাকচুয়ালি নিউটন, আমি আগেই বলেছি যে ক্যালকুলাসের প্রথম জনক হিসেবে নিউটনকে ধরা হয়, পরবর্তীকালে যদিও লেবনিজ এই ভূমিকা পালন করে নতুনভাবে ক্যালকুলাসকে সৃষ্টি করে, এবং সে যে সিগনিফিকেন্সটা বয়ে চলেছে
চলেছিল আর কি, সেই যে সিগনিফিকেন্সটা বইয়ে চলেছিল বা যে মানে টার্মিনোলজি বা মানে কী বলবো সাইন বা বিভিন্ন রাশিমালা ইউজ করেছিল, পরবর্তীকালে সেগুলোই গৃহীত হয় বা সেগুলোই আমরা এখন ইউজ করে যাচ্ছি লেবনিৎসের। কিন্তু তারও অনেক আগে অ্যাকচুয়ালি নিউটন হলো ক্যালকুলাসের প্রথম জনক বলা যেতে পারে। বেসিক্যালি সে যখন গ্র্যাভিটেশনাল রিসার্চ করছিল, তার মহাকর্ষণী গবেষণা করছিল, সেই সব রিসার্চ করতে গিয়েই তার প্রয়োজন পড়ে এমন কিছু কনসেপ্টের বা এমন কিছু তথ্যের, সেটার মাধ্যমে অ্যাকচুয়ালি ক্যালকুলাসের আবিষ্কার হয়ে যায় আপনা আপনি হয়ে গেছিলো। তো যাই হোক, সেই প্রথম অ্যাপ্লাই করে বা প্রথম আবিষ্কার করা ধরা যেতে পারে। এবং এই গ্র্যাভিটেশনাল যে ডিসকাশন, সেখানে আপনা আপনি কোনো না কোনো মানে গ্রহ উপগ্রহ বা বিভিন্ন বস্তুর মানে আমাদের চলন বা সরণ এইগুলো ডিপেন্ড করে যাচ্ছে। এই যে সরণ যখন ঘটছে, তার মানে তার খুব স্বাভাবিকভাবে বেগ থাকবে, ত্বরণ থাকবে, এইসব বিষয়গুলো চলে আসছে। ঠিক এটার উপর বেস করেই আমরা এখানে ডিসকাশনটা করতে চাইছি যে কোনো একটা পার্টিকেল বা যে কোনো বস্তুর যদি আমাদের জানা থাকে যে তার সরণটা কী, সাপোজ তার সরণটা যদি ওয়াই পরিমাণ হয়। আচ্ছা, এটাকে একটা কাজ করা যাক, সরণটাকে ওয়াই পরিমাণ না লিখে আমি সরণটাকে এক্স পরিমাণই লিখলাম, কারণ যেহেতু বইতে ওই কনসেপ্টে রয়েছে মানে এক্সের উপর বেস করে, তো সেক্ষেত্রে আবার গুলিয়ে যেতে পারে। তো আমি ধরলাম যে কোনো একটা বস্তু বা পার্টিকেল যেই হোক না কেন, কোনো একটা নির্দিষ্ট পজিশন ভাব এখানে রয়েছে ও, সেখান থেকে এ, এই জার্নিটা সে যে গেছে এখানে এক্স পরিমাণ জার্নি করেছে, মানে এক্স পরিমাণ দূরত্ব সরেছে ও থেকে এ বিন্দুতে। নিশ্চিতভাবে তার একটা টাইম লেগেছে, টাইম ধর টি লেগেছে, সময় টি লেগেছে। কারণ সাধারণভাবে আমরা যে বেগ বের করি, বেগ বলতে আমরা কী বুঝি, একক সময়ে কোনো একটি বস্তু বা কোনো একটা কণা বা পার্টিকেল যে দূরত্ব যায়, তো টি সময়ে যদি এক্স দূরত্ব যায়, একক সময়ে সে কি কত দূরত্ব যাবে, এক্স বাই টি, নর্মাল ঐকিক নিয়ম। টি সময় এক্স দূরত্ব গেলে এক সময় এক্স বাই টি দূরত্ব যাবে, ঠিক আছে। এখন একক সময় যে এক্স বাই টি দূরত্ব গেল, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এইটাই হলো কণাটার কি বেগ, কারণ একক সময় যে দূরত্ব যায় সেটাই কণার বেগ। তাহলে ভি ইকলস টু হলো এক্স বাই টি। এইটা আমাদের একটা বেসিক অ্যালজেব্রিক কনসেপ্ট, যার সাহায্য নিয়ে আমরা নর্মাল ফিজিক্স বা আপ টু ক্লাস 10 বিভিন্ন ফিজিক্স বা ম্যাথামেটিক্সে সলভ করেছি। কিন্তু এর পরবর্তী ধাপেই চলে আসছে হলো ক্যালকুলাস, ঠিক অ্যালজেব্রার পরবর্তী ধাপে, যেখানে অ্যালজেব্রার একটা বাউন্ডেশন আছে বা অ্যালজেব্রা পৌঁছাতে পারছে না, কাজ করতে পারছে না, সেখানে পৌঁছে যেতে পারে ক্যালকুলাস। বিষয়টা কি, ক্যালকুলাস অ্যাকচুয়ালি খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসের আলোচনা করে বা খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিসের ক্যালকুলেশন করতে সাহায্য করে। এখন আমরা খুব ক্ষুদ্র জিনিসকে কীভাবে বোঝাই, খুব ক্ষুদ্র জিনিসকে আমরা এইরকম ডেল এক্স বা ডিএক্স এরকমভাবে বোঝাই। তাহলে এখানে যদি এরকম ধরি, এই যে এক্স দূরত্ব গেছে পুরো, তার প্রতিটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব, এই যে এখানটায় আমি একটু অন্য কালার দিয়ে দেখাই, এই যে খুব ক্ষুদ্র ক্ষুদ্র এইটুকু যে দূরত্ব, এইটুকু দূরত্ব তার সাপোজ ধরলাম ডিএক্স পরিমাণ, বা আমি যেটুকু ছবিতে দেখাচ্ছি তার থেকেও হয়তো আরও ক্ষুদ্র হতে পারে, বা আরও অনেক ক্ষুদ্র। সেই পরিমাণটা কি বা সেই দূরত্বের পরিমাণটা কি ডিএক্স পরিমাণ। এখন খুব স্বাভাবিকভাবে এই পরিমাণটুকু দূরত্ব যতটুকু সময়ে গেছে সেটাও খুব স্বাভাবিকভাবে খুব ক্ষুদ্র হবে, সেটা ধরলাম ডিটি পরিমাণ, ঠিক আছে। সেই ক্ষেত্রে বেগ ভি কী হবে, ডিএক্স বাই ডিটি, কারণ এই কনসেপ্টেই হচ্ছে ডিটি সময়ে গেছে ডিএক্স দূরত্ব, এই যে ডিটি সময়ে গেছে ডিএক্স দূরত্ব, তাহলে একক সময়ে গেছে কি ডিএক্স বাই ডিটি দূরত্ব, তাহলে কি একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকেই আমরা বেগ বলি। তাহলে ভি এর মানটা আমরা কী পাচ্ছি, ডিএক্স বাই ডিটি। তাহলে এখানে কী শিখলামটা কি, এখানে শিখলাম এইটা, যদি কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে বা কোনো জায়গায় দেওয়া থাকে যে এক্স কোনো একটা বস্তু বা কণার সরণ কোনো একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, সাপোজ টি দিয়ে, যে টি স্কোয়ার মাইনাস 2t, কথার কথা বলছি, এক্স একটি বস্তুর সরণ যেখানে এক্স ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 2t। তো এখান থেকে আমরা সহজেই কী বের করতে পারি, কণাটি বা বস্তুটির বেগ বের করতে পারি। কী করবো, আমরা সিম্পল এক্সকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেবো, নিচে যেটা থাকে সেটা সাপেক্ষে ডেরিভেটিভ হয়। ডেরিভেটিভ করলে কী পাচ্ছি, টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t, আর মাইনাস 2t ডেরিভেটিভ -2 থাকবে, টি এর ডেরিভেটিভ 1, তাহলে 2t - 2। ওকে, এখন যদি বলে দেয় কোনো একটি বিন্দুতে বলতে কি, বা এরকম বলে দিল যে 5 সেকেন্ড সময়, তাহলে আমাদের কী বের করতে হবে, ডিএক্স ডিটি অ্যাট টি ইকলস টু 5। ঠিক ওই একই রকমভাবে আমরা ওই সাবস্ক্রিপ্টে নিচে লিখবো টি ইকলস টু 5। টি ইকলস টু 5 বলতে কী বোঝাচ্ছে, 5 সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছে, ঠিক আছে। বা এখন 5 সেকেন্ড না দিয়ে 5 মিনিট যদি দেয়, তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে, সেই মিনিটকে সেকেন্ডে মানে রূপান্তর করে বা এটসেট্রা বুঝে নিয়ে করতে হবে। তাহলে 2 × 5 - 2, তাহলে কত হচ্ছে, 5 × 10 - 2 মানে 8। তাহলে কি পেলাম, এটা পেলাম হলো 8। এটা নিশ্চিতভাবে বেগ, যেহেতু এটা বেগ বের করছি, খুব স্বাভাবিকভাবে একটা একক থাকা উচিত। এককটা কী হবে, এখন এই যে প্রথমে যেটা ওরা দিয়েছে সেইটার একক কী দিয়েছে সেটা লক্ষ্য করে নিবি। সাপোজ এইটা বলে দিয়েছে এক্স, যেটা মিটার ইউনিটে আছে,
মিটার ইউনিটে যদি থাকে, তাহলে এই যে এটার বেগ কী হবে, আমরা সেকেন্ডে বের করেছি, তাহলে এটার বেগ কী হবে মিটার পার সেকেন্ড। যদি এটা মিটার না থাকে ফুট ইউনিটে থাকে, তাহলে এটার অ্যান্সার হবে ফুট পার সেকেন্ড। ঠিক আছে, এখন যদি তুই এখন 5 সেকেন্ডে না বের করিস, 5 মিনিটে বের করিস, তাহলে সেক্ষেত্রে কী হবে, হয় মিটার পার মিনিট, অথবা কী হতে পারে ফুট পার মিনিট, অথবা ঘন্টার হিসেবেও একই কনসেপ্ট হতে পারে। এই হলো বিষয় যে আমরা বেগ বের করছি। আচ্ছা, এখন বেগ থেকে আমরা আবার একটা জিনিস বের করতে পারি, সেটা হলো ত্বরণ বের করতে পারি। ত্বরণ আমরা কীভাবে বের করতে পারি, ত্বরণটা হলো যে বেগ পেলাম আমরা, সেই বেগকে যদি আরেকবার ডেরিভেটিভ করে দিই, তাহলে আমরা ত্বরণ পেয়ে যাব। মানে কি বললাম, পরপর আসা যাক। এক্স ছিল প্রথমে সরণ, এক্সকে একবার ডেরিভেটিভ করলে কি পাচ্ছি, বেগ। তারপরে বেগকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি, এফ। তাহলে আমরা কি ভি ইকলস টু লিখতে পাচ্ছি কি ডিএক্স বাই ডিটি। আচ্ছা, আর এফ ইকলস টু কি লিখতে পাচ্ছি, ডিভি বাই ডিটি। আচ্ছা, যেটা ডিভি বাই ডিটি সেটাকে আর কি লেখা যেতে পারে, সেটাকে তার পাশাপাশি আরেকটা লেখা যেতে পারে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। বি কেয়ারফুল, ডি স্কোয়ার এক্স লিখেছি কিন্তু আমি ডি এক্স স্কোয়ার লিখিনি, ডি স্কোয়ার এক্স লিখেছি। মানে এই যে এইটা হলো অপারেটর, এই আগেরগুলোতে কোনটা অপারেটর ছিল, ডি বাই ডিটি অপারেটর ছিল, আর এখানে কি ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ারটা হলো অপারেটর। অপারেটর বলতে কী বোঝাতে চাইছি, আমি এইটা বোঝাতে চাইছি যে এই এক্সকে টি এর সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করা হচ্ছে। মানে ত্বরণ আমরা কীভাবে বের করতে পারি, এই ভিকে একবার ডেরিভেটিভ করে বের করতে পারি। সেটা মানেই কী বোঝায়, এই এক্সকে দুবার ডেরিভেটিভ, মানে কি এখানে একবার ডেরিভেটিভ করেছি আর এখানে একবার ডেরিভেটিভ করেছি। এখানে যখন ফার্স্ট টাইম ডেরিভেটিভ করেছি সেটা ওয়ান টাইম, ওইটা ওই কারণে ওয়ান লিখিনি, প্রথম ক্রমের ডেরিভেটিভ। আর এখানটায় কী করেছি, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করেছি, এটা কি দ্বিতীয় ক্রমের ডেরিভেটিভ, এটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। তাহলে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে আমরা কী পেয়ে যাচ্ছি না, ত্বরণ পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার এই জায়গাটাই অন্য আরেকটাভাবে এক্সপ্রেশন হতে পারে ত্বরণের। একটা তাহলে আমরা পেলাম ডিভি বাই ডিটি, একটা পেলাম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। আরেকটা কি এক্সপ্রেশন হতে পারে, আরেকটা এক্সপ্রেশন হতে পারে এইটা বলছে যে ডিভি বাই ডিটিকে আমরা একটু এরকমভাবে ভেঙে লিখতে পারি যে ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। নর্মাল ভগ্নাংশের কনসেপ্ট, এটা আমরা লিখতেই পারি, কারণ এখানে আমরা বলতে পারি যে ডিএক্স ডিএক্স কেটে গেলে ডিভি বাই ডিটি হয়। ঠিক আছে, এরকমভাবে ভাবতে পারি বিষয়টাকে। তাহলে প্র্যাকটিক্যালি কী দাঁড়ালো বিষয়টাকে, আমরা এরকমভাবে লিখতে পারছি যে ডিভি বাই ডিএক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। ওকে। আচ্ছা, এখন ভালো করে যদি একটু খেয়াল করিস দেখতে পাবি ডিএক্স বাই ডিটি বলতে কী বোঝায়, ডিএক্স বাই ডিটি বলতে ভি বোঝায়। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি, ভি ডিভি বাই ডিএক্স। এটাকে ভি লিখতে পাচ্ছি আর এটা হলো ডিভি বাই ডিএক্স। তাহলে হলো কি ত্বরণ ইকুয়ালস টু ভি ডিভি বাই ডিএক্স। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা লিখতে পাচ্ছি। এই দেখ, একবার একটু এখানেও দেখিয়ে দিই, 4 নম্বরে দেখ, ডিভি বাই ডিএক্স বাই ডিটি হলো কণার বেগ, ত্বরণ হচ্ছে ডিভি বাই ডিটি অথবা ভি ডিভি ডিএক্স। অ্যাকচুয়ালি আমরা বুঝে অ্যাপ্লাই করব যখন যেটা প্রয়োজন পড়বে ত্বরণের। যদি আমাদের সময়ের সাপেক্ষে প্রয়োজন পড়ে তাহলে এটা অ্যাপ্লাই করব, যদি আমাদের সরণের সাপেক্ষে প্রয়োজন পড়ে, নিচে এক্স আছে ডিএক্স, তাহলে এইটা অ্যাপ্লাই করব। ওকে, দেখ বুঝে অ্যাপ্লাই করলেই হবে। তো আমি কিছু উদাহরণ একটু ডিসকাস করে নিই, ছোটো ছোটো উদাহরণ আছে, একটু ডিসকাস করে নিই যাতে এক্সারসাইজ করতে ওদের সুবিধা হয়, আর কিছুই না। উদাহরণ 1 কী বলছে, ওয়াই ইকলস টু 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 লেখের উপরিস্থিত 0,0 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতি। তো ওয়াই ইকলস টু 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 আছে। তাহলে খুব স্বাভাবিকভাবে আমি কী শেখালাম, একদম প্রথম কনসেপ্টটি এটা বলেছি যে এইটাকে আমরা কী করবো, সিম্পলি ডেরিভেটিভ করে দেবো, সিম্পলি ডেরিভেটিভ করে দেবো, অত কিছু না ভেবে যদি ডেরিভেটিভ করে দিই আমরা কী পাচ্ছি, দেখ 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 ভ্যালু ডেরিভেটিভ যদি করি, নর্মাল এটা কি ইউ বাই ভি ফর্মে আছে, নিচে কি ভি স্কোয়ার হয়ে যাবে, উপরে ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ, ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ 2x। ক্যালকুলেশন করলে এইটা আসছে। ওকে, এইবার আমাদের কত বিন্দুতে বের করতে দিয়েছে, ওরা 0,0 বিন্দুতে বের করতে দিয়েছে। তাহলে 0,0 বিন্দুতে আমরা বের করে ফেলি। তাহলে এই যে ভ্যালুটা পেলাম আমরা, সেটা 0,0 বিন্দু, এই যে নিচে সাবস্ক্রিপ্টটা লেখা হচ্ছে 0,0, সেটা কী হবে, এক্সের জায়গাগুলোতে 0 বসে যাচ্ছে, কারণ ভুজের মানটা আছে 0। আর এখানে কোটিটা কোনো কাজে লাগছে না, কারণ এখানে ওয়াই দিয়ে কোনো এক্সপ্রেশন আসেনি। ঠিক আছে, তাহলে শুধু ভুজের মান 0 বসালেই এই এক্সগুলোর জায়গায় আমরা পেয়ে যাচ্ছি 2। তাহলে এটার প্রবণতা কত হবে, 2 ইউনিট, 2 বললেই যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা আসা যাক উদাহরণ 2তে। উদাহরণ 2 কী বলছে, যে ওয়াই ইকলস টু এফ এক্স সন্তত অপেক্ষকের লেখের উপর পি একটি বিন্দু, পি বিন্দুতে এফ ড্যাশ এক্সের মান -1 হলে ওই বিন্দুতে লেখে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ করে। আচ্ছা, এত কিছু লেখা এখানে ভেবে লাভ নেই, সন্তত অপেক্ষক কত কিছু লেখা, লেখের স্পর্শক এই সেই এত কিছু ভেবে লাভ নেই। মূল ব্যাপারটা কী দিয়েছে, এফ ড্যাশ এক্সের মান -1। এফ ড্যাশ এক্সের মান -1 বলতে কী বোঝায়, মানে ডিওয়াই বাই ডিএক্সের মান -1 বলে দিয়েছে। মানে ওরা বলে দিয়েছে হলো ডিওয়াই বাই ডিএক্সের মানটা হলো -1। ডিওয়াই বাই ডিএক্স বলতে আমরা কি বুঝি, মানে ট্যান থিটা বুঝি, এটাও আমি বলে এসেছি। তা ট্যান থিটা ইকুয়ালস টু -1। ঠিক আছে, ট্যান থিটা ইকুয়ালস টু -1। তাহলে এখান থেকে মূল বিষয়টা হলো থিটার মানটা বের করতে হবে।
ওরা এটাই জানতে চাইছে যে অ্যাকচুয়ালি কত কোণ করছে এক্স অক্ষের সাথে, মানে থিটার মানটা বের করতে চেয়েছে। ডিওয়াই ডিএক্স -1 দিয়ে দিয়েছি, আমরা ট্যান থিটা -1 লিখতে পাচ্ছি, ওখান থেকে অ্যাঙ্গেল থিটার মানটা বের করতে হবে, এইটুকু হলো কাজ। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানটায় থিটা না লিখে ওরা আবার কি করেছে, এখানে থিটার জায়গাতেই একটা অন্য জিনিস লিখেছে, একটা ত্রিশূলের মতো দেখতে, এটাকে বলা হয় হলো সাই। আমরা উচ্চারণ করি এটাকে সাই উচ্চারণ করি। যেমন অলরেডি তোরা ফাই পেয়েছিস, ওই ফাইয়ের ভাই হলো সাই, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এখানে সাই দিয়েই লিখতে হবে, তার কোনো মানে নেই, এটা যে কেউ ট্যান থিটা দিয়েও লিখতে পারে, ট্যান আলফা বিটা গামা দিয়েও লিখতে পারে, তো একটু কায়দা করে ট্যান সাই দিয়ে লিখেছে। তো যাই হোক, নতুন একটা ওয়ার্ড বা এক্সপ্রেশনের সাথে পরিচিত হতেই পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী লিখবো, ট্যান সাই ইকুয়ালস টু -1, 1 বলতে আমরা কি বলতে পারি, -tan π/4। এবার আমি বলেছি যে ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টারটা অবশ্যই দেখে রাখতে, কনসেপ্টটা, ওই কনসেপ্টে এটা লেখা যায় tan π - π/4। যারা দেখিসনি, আমার একদম প্রথম ভিডিও ক্লাস 11-এর ত্রিকোণমিতির উপর, সেটা অবশ্যই দেখে আয় আগে, ঠিক আছে? তাহলে ওই কনসেপ্টে এটা লেখা যাচ্ছে। তো আলটিমেটলি এইটা থেকে কী লেখা যাচ্ছে, tan 3π/4। তাহলে tan সাই ইকুয়ালস টু tan 3π/4, বোথ সাইড থেকে tan সরে গেল, তাহলে সাইয়ের ভ্যালু কী হলো, 3π/4। সুতরাং এটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করছে, 3π/4 কোণ করবে, মানে 135 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ 3 একটা ভাইটাল কনসেপ্ট, ছোটো অঙ্ক কিন্তু বেশ বুঝে নেওয়ার বিষয় কিন্তু আছে এখানে একটা, যে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1/x, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস 1/x লেখের উপরিস্থিত যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। এই যে এক্স অক্ষের সমান্তরাল কথাটা এলো, সেই জিনিসটা একটু বুঝে নেওয়ার বিষয় আছে। আমি এখানে চলে যাচ্ছি, একটু এই জায়গায় চলে যাচ্ছি, আমি একটু এখানে চলে এলাম। আচ্ছা, প্রথম কথা যে এক্স অক্ষের সমীকরণটা কী হয়, ওয়াই ইকুয়ালস টু 0। আর এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কী হয়, ওয়াই ইকুয়ালস টু কে। দেখ, ভালো করে যদি খেয়াল করিস, দুটো ক্ষেত্রে, যে এক্স অক্ষই হোক অথবা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাই হোক না কেন, দুটো ক্ষেত্রেই আমরা কি বলতে পারি, যদি ডেরিভেটিভ করি, মানে dy/dx বের করি, তাহলে কি পাবো, তাহলে 0 পাবো। কারণ কি, কে একটা কি কনস্ট্যান্ট, ধ্রুবকের ডেরিভেটিভ কী হয়, 0। আর এখানেও কি আছে, এক্স অক্ষ 0, ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে এর ডেরিভেটিভও কী হয়, 0ই হয়। তো প্র্যাকটিক্যালি বিষয়টা কী দাঁড়াচ্ছে, যে এক্স অক্ষের সাথে ডেরিভেটিভ করার জন্য আমরা কী পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। কারণটা কি, যেহেতু এক্স অক্ষ অথবা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা দুজনের সমীকরণই কী আসে, হয় ওয়াই ইকুয়ালস টু 0 অথবা ওয়াই ইকুয়ালস টু কে, মানে অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট থাকছে, আর ডেরিভেটিভ করলে খুব স্বাভাবিকভাবে 0ই হবে। তাহলে এখানে এইটা জানলাম যে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা, কি বলছি, প্রবণতা, এক্স অক্ষের প্রবণতা অথবা তার সমান্তরাল সরলরেখার প্রবণতা কী হবে, 0 হবে, মানে নতিটা হবে 0। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল এক্স অক্ষের কথা। ওয়াই অক্ষের কথায় আসি। ওয়াই অক্ষের ইকুয়েশন কি, এক্স ইকুয়াল টু 0, বা তার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি, এক্স ইকুয়াল টু কে। মানে এক্স ইকুয়ালস টু 0 বলতে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু যদি 0 হয় বা এক্স ইকুয়াল টু যদি কে হয়, এটার যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি, কী পাই, dx/dy, সেটা ইকুয়ালস টু 0 পাই, dx/dyটা ইকুয়ালস টু 0 পাই। কিন্তু আমাদের দরকার কি, আমাদের দরকার dy/dx এর মান। ভালো করে খেয়াল করবি, প্রবণতা বা নতি কিন্তু এক্সপ্রেস করে, কী দিয়ে এক্সপ্রেস করে, dy/dx দিয়ে এক্সপ্রেস করে, মোটেই কিন্তু dx/dy দিয়ে এক্সপ্রেস করে না। উপরের dy থাকবে, নিচে dx থাকবে, সেটা দিয়েই কিন্তু প্রবণতা বা নতিকে এক্সপ্রেস করা হয়। কিন্তু এখানে আমরা কি পেয়েছি, এখানে পেয়েছি dx/dy, dyটা নিচে আছে। তাহলে আমাদের কী করতে হবে, জিনিসটাকে ইকুয়েশনটাকে ঘুরিয়ে দিতে হবে। যদি ঘুরিয়ে দিই, লবের dy চলে গেল, হরের dx চলে গেল। তাহলে যদি আমরা লেফট সাইডে ঘোরাই, তাহলে রাইট সাইডেও ঘোরাতে হবে। তাহলে রাইট সাইডে কী হবে, 1/0 হয়ে যাবে, কারণ এখানে 0 আছে, মানে কি 0/1 ছিল। তাহলে এটা কী লিখবো, 1/0। আচ্ছা, 1/0 মানে কি বলতে পারি, অসংজ্ঞাত বা ইনফিনিটিভ। তাহলে আমরা কী পেয়ে গেলাম, আমরা পেলাম এটা অ্যাকচুয়ালি এই জায়গা থেকে পেয়েছি, এটা কার সাথে রিলেটেড, ওয়াই অক্ষের সাথে, বা ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষের সাথে, বা সমান্তরাল সরলরেখার সাথে। তাহলে আমরা এখানে কী পেলাম, ওয়াই অক্ষের প্রবণতা অথবা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার প্রবণতা কী হবে, ইনফিনিটিভ বা অসংজ্ঞাত। ঠিক আছে? এখান থেকে আরেকটা জিনিসও দেখতে পারিস, কি দেখতে পারিস, ভেরি ইন্টারেস্টিং ফিগার। আমরা কি জানি যে dy/dx এর মানই হয় tan থিটা। দেখ, tan থিটা যদি 0 হয়, তাহলে আমরা 0কে কী লিখতে পারি, tan 0 লিখতে পারি, tan 0 ইকুয়ালস টু tan থিটা। তাহলে থিটার মানটা কী পাচ্ছি, 0 পাচ্ছি। তার মানে কি, এক্স অক্ষ নিজেই নিজের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এটা প্রুফ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আর এই জায়গাটায় কী লিখতে পাচ্ছি, যেখানে ইনফিনিটিভ ছিল সেখানটায় কী হচ্ছে, এখানে এটাও tan থিটা। tan থিটা ইকুয়ালস টু ইনফিনিটিভ মানে কত, tan কত, tan π/2 কে বুঝি, tan π/2। তাহলে tan থিটা ইকুয়ালস টু tan π/2 হচ্ছে। তাহলে থিটা ইকুয়ালস টু কী হয়ে যাচ্ছে, থিটা ইকুয়ালস টু π/2 হয়ে যাচ্ছে। তার মানে কি, ওয়াই অক্ষ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি কোণ করে। সেটা কিন্তু আমরা ক্যালকুলাসের সাহায্যে প্রুভ করে দিতে পারলাম। ওকে, ওই জন্য ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখে নিস কী কী বললাম কথাটা। ঠিক আছে, তার মূল বিষয়টায় আসা যাক। মূল এইটুকুই বলতে চাইলাম যে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার নতি হবে 0, dy/dx। আর ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার নতি হবে কি, অসংজ্ঞাত বা ইনফিনিটিভ।
এটা হলো এক্স অক্ষের জন্য, এটা খাতায় নোট ডাউন করে নিবি, আর এটা হলো ওয়াই অক্ষের জন্য। এটা হলো মূল ফান্ডামেন্টাল কথা, এইটুকুই বলতেছিলাম, একটু ডিসকাশন করে দিলাম যাতে আইডিয়াটা ক্লিয়ার থাকে। তো এইবার এই অঙ্কটায় আসা যাক। এই অঙ্কটা কী বলছে দেখ, এবার বুঝে যাবি খুব সহজে। উদাহরণ 3 কী বলছে, যে এটা আমাদের দিয়ে দিয়েছে। এখন এই যে কার্ভটা দিয়েছে y = x + 1/x, তাহলে এটাকে একবার দে ডেরিভেটিভ করে। এই চ্যাপ্টারে এইটুকু শিওর থাক, সব কিছুকে অন্তত একবার ডেরিভেটিভ করতেই হবে। তো যাকে পাবি একবার করে ডেরিভেটিভ মেরে দিবি প্রথমে। তো এটাকে ডেরিভেটিভ করে দিলি, করে দেওয়ার পরে এইবার দেখ কী বলেছে, বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। এই যে পেয়ে গেছিস তথ্য, যেই এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেল, তাহলে আমরা কি বলতে পারি, প্রবণতা কি 0, শূন্য হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, প্রবণতা 0 মানে কি, dy/dx = 0। এইমাত্র দেখিয়ে এলাম। তাহলে dy/dx এর মান এই অঙ্কের সাপেক্ষে কত পেয়েছিস, 1 - 1/x²। তাহলে আমরা কি লিখতে পারি, অথবা দিয়ে 1 - 1/x² = 0। সিম্পল ক্যালকুলেশন, এখানে ক্যালকুলেশন করলে x² = 1, তাহলে x এর মান কি পাচ্ছি, +or-1। ওকে, এখন x এর মান যদি +1, এইটা ধরে এবার যদি আমরা 1 নম্বরে বসিয়ে দিই, খেয়াল করবি কথাটা, x এর মান এই যে 1 ধরে যদি আমরা 1 নম্বরে বসিয়ে দিই, তাহলে আমরা কার মান পাবো, y এর মান পাবো, তাই না? কারণ y = তো আছে x + 1/x। তাহলে x এর মান যদি 1 আমরা বসিয়ে দিই, তাহলে আমরা y এর মান পেয়ে যাচ্ছি 2। আবার x এর মান একটা -1ও আছে, সেটাও যদি বসাই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি -2। তাহলে কি কি দুটো বিন্দু পেলাম, দুটো বিন্দু পেলাম। একটা হলো এই যে এই 1 বসিয়ে 2 পেয়েছি, তাহলে 1, 2 হলো একটা বিন্দু, কারণ 1 ভুজ বসানোর জন্য কোটি 2 পেয়েছি, তাহলে এই দেখ 1, 2 একটা বিন্দু। আচ্ছা, আরেকটা বিন্দু কি, -1, -2, এই যে -1, -2। এই দুটোই হলো এমন দুটো বিন্দু যে বিন্দুতে স্পর্শক দুটি এক্স অক্ষের সমান্তরাল হবে। ঠিক আছে, তো যাই হোক, এই কনসেপ্টের উপর বেস করে করবি। আচ্ছা, এখন উদাহরণ 4টাকে ভালো করে দেখবি। ঠিক আছে, আমি আর কিছু বলছি না। উদাহরণ 4 কিছুই না, এটা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল প্রথমেই বলে দিয়েছিল, তাই y = 0 পুট করে এইটার ভ্যালু 0 করে দিয়েছে, ওখান থেকে এক্সের 3টে মান বের করে নিয়েছে। কোশ্চেনটা পড়ে নিবি, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, আমি কিছুটা এক্সারসাইজে চলে আসি বরং। এমসিকিউ পুরোই করতে হবে অবশ্যই, কারণ এখান থেকে এমসিকিউ আসে। 1 নম্বর এমসিকিউ কি বলছে, এফ এক্স বক্রের x, y বিন্দুতে বক্রের স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে, দেখ আলোচনা করে দিয়েছি, dy/dx = 0 হবে। ঠিক আছে, 2 নম্বর কি বলছে, dy/dx 0 হলে ওই বিন্দুতে বক্রের স্পর্শক কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। উল্টো কোশ্চেন দিয়েছে, আর কিছুই না। 3 নম্বর কি, এফ এক্স বক্রের x, y বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করলে বক্রের ওই বিন্দুতে আমরা কি পাবো, সূক্ষ্মকোণ। তাহলে খুব স্বাভাবিকভাবে কি হচ্ছে, 90 ডিগ্রি থেকে কম। 90 ডিগ্রি থেকে কম হলে কি হচ্ছে, প্রথম পাদে আছে কোনো একটা জিনিস 90 ডিগ্রি থেকে যদি কম কোণ উৎপন্ন করে, তাহলে কি প্রথম পাদেই আছে, তার জন্য সূক্ষ্মকোণ উৎপন্ন করছে। যদি 90 ডিগ্রি থেকে বেশি কোণ উৎপন্ন হতো, তাহলে স্থূলকোণ হতো, তাহলে ওটা কি দ্বিতীয় পাদে চলে যেত। আমি প্রথম পাদে যদি থাকে, প্রথম পাদে আমাদের কি হয়, যদি ট্যানের মান বের করি, প্রথম পাদে বা ট্যান সামথিং অ্যাঙ্গেল আছে, তো সেই অ্যাঙ্গেলটা দিয়ে মানটা যদি বের করিস, তাহলে কি হবে, প্রথম পাদে সবাই পজিটিভ, অল সাইন ট্যান কস অল আর পজিটিভ, তাই তো ওই সিস্টেমে। তাহলে ট্যানও পজিটিভ, ট্যান যদি পজিটিভ হয়, তাহলে dy/dx এর মান কী হবে, সেটাও পজিটিভই হবে। যদি এটা দ্বিতীয় পাদে থাকতো, তাহলে দ্বিতীয় পাদের কোনো একটা অ্যাঙ্গেলের জন্য তার উপর যদি ট্যান অ্যাপ্লাই করে মান বের করি, আমরা জানি দ্বিতীয় পাদে মানে সেকেন্ড পাদে কি ট্যান নেগেটিভ হয়, তাহলে dy/dx কী হতো, <0 হতো। ক্লিয়ার? আচ্ছা, যেমন দেখ 4 নম্বরের অঙ্কটাই দিয়েছে, dy/dx 0 হলে কী হবে, খুব স্বাভাবিকভাবে এটা স্থূলকোণ হবে। ঠিক আছে, 5 নম্বর এমসিকিউ যে নতি এম নিয়ে ডিসকাশন আমি করেছি, dy/dx at x1, y1 পয়েন্ট। আচ্ছা, 6 নম্বরও ডিসকাশন হয়েছে, tan psi = dy/dx হচ্ছে। 7 নম্বর টাইপের অঙ্ক কিন্তু অলরেডি করে এলি, এটা -1, -2 বিন্দুতে কী হবে জানতে চেয়েছে। তো ক্লিয়ারলি প্রথমে dy/dx বের করবি, করার পরে ওখানে এক্সের জায়গায় এই -1, -2 বসিয়ে দিবি, মানে -1 ভ্যালুটা বসিয়ে দিবি। দেখবি dy/dx এর মান হয়তো 0 চলে আসবে, তাহলে বলতে পারবো কিছু একটা বলতে পারবো, এক্স অক্ষের সমান্তরাল বা কিছু একটা বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এই যে 9 নম্বর এমসিকিউ কী করবো, যে y = 2√2√x আছে, 2, 4 বিন্দুতে চেয়েছে। তাহলে সিম্পল, আমরা কিচ্ছু ভাববো না, এত কোনো জটিল বিষয়ই নেই কিন্তু চ্যাপ্টারে। সিম্পল কী করবো, ডেরিভেটিভ করে দেবো, সিম্পল ডেরিভেটিভ করে দেবো। ডেরিভেটিভ করলে আমাদের কী হচ্ছে, y = 2√2√x। √x কে আমরা কী লিখতে পারি, x⁻½ লিখতে পারি, লিখে নিলি। তাহলে dy/dx করে দে এবার। তাহলে কী হয়, 2√2 মানে কনস্ট্যান্ট, ওটা বাইরে পড়ে থাকবে, আর x⁻½ পাওয়ারটা নিচে নেমে যাবে, আর x এর পাওয়ার কী হয়ে যাবে, ½ - 1 হয়ে যাবে। তাহলে এই হাফ কেটে যাবে, তাহলে কী থাকছে, √2 থাকছে, আর এখানে x⁻−½ থাকছে। ঠিক আছে, এইবার দেখ কোন বিন্দুটা বলেছে। আচ্ছা, এই x⁻−12কে আমরা কীভাবে লিখতে পারি, এগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম। এটাকে আমরা লিখতে পারি x⁻½ মানে আলটিমেটলি কী হবে, √2/√x। এটা কিসের মান পেলাম, এটা dy/dx এর মান পেয়ে গেলাম। তাহলে dy/dx এর মান পেলাম √2/√x। এবার নিশ্চিতভাবে কোনো একটা বিন্দুতে বের করতে দিয়েছে, সেই বিন্দুতে কত বিন্দুতে দিয়েছে দেখে নে একবার। দিয়েছে হলো 9 নম্বর অঙ্ক 2, 4 বিন্দুতে দিয়েছে।
তাহলে কি করব আমরা এই ডিওয়াই বাই ডিএক্স এর মানটা 2,4 বিন্দুতে বের করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট 2,4, তাহলে কী হবে, আমাদের অলরেডি ছিল কি √2/√x ছিল, √2/√x ছিল। এবার ওখানে এক্সের জায়গায় কী বসিয়ে দেবো মানটা, এক্সের জায়গায় মানটা বসিয়ে দেবো এই যে 2, তাহলে √2/√2 মানে আলটিমেটলি 1 হয়ে গেল। এরকমভাবেই কাজ করতে পারে, কিচ্ছু নেই, ভেরি সিম্পল বিষয়। ঠিক আছে, আচ্ছা 11 নম্বর কী বলছে, ½ x² মাইনাস হাফ। 10 নম্বরটা নিজেরা ভেবে বের কর যে x=2 আর x=5 কোটির দ্বয়ের মধ্যে y=f(x)² অপেক্ষাকটি পরিবর্তনের হারের গড়। এরকম অঙ্ক উদাহরণে আছে, কিচ্ছু নেই, যে x² থেকে 2x বের করে নিবি, ওখানে x এর মান একবার বসাবি 5, একবার x এর মান 2 বসাবি, এদের বিয়োগফল বের করতে হবে, অ্যাকচুয়ালি আর কিছু না। তো প্র্যাকটিক্যালি একবার উদাহরণটা দেখে নে, তাহলে বুঝে যাবি, আরও কোনো অসুবিধাই হবে না। তো সেক্ষেত্রে আমি 11 নম্বরটা যেটা, যে ½ x² মাইনাস হাফ আছে, তাকে একবার ডেরিভেটিভ করে দে, তাহলে কী হবে, ডিওয়াই বাই ডিএক্স এর মান পেয়ে যাচ্ছিস। ডিওয়াই বাই ডিএক্স এর মান দেখবি এখানে পাবি হলো এক্স হবে, কারণ হাফ আছে, ½ x² মাইনাস 1 আছে, ডেরিভেটিভ করলে এক্স পাবি। বলছে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে। আচ্ছা এই জিনিসটা কি বুঝে নে, কোনো একটা জিনিস কোণ করলে কী করছে। দেখ আমি কিন্তু অলরেডি মেন সূত্রটা কি বলে এলাম, মেন সূত্র কিন্তু এইটা, যে tan θ = ডিওয়াই বাই ডিএক্স, এই চ্যাপ্টারের মেন সূত্র এইটা। এখন তোকে কী বলেছে, y=½ মাইনাস হাফ বলে দিয়েছে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমরা কী পাচ্ছি, এটা ডেরিভেটিভ করলে পাচ্ছি হলো হাফ ইন্টু x² ডেরিভেটিভ কি 2x মাইনাস হাফ মানে কি এটা কনস্ট্যান্ট, তাহলে 0। তাহলে ডিওয়াই বাই ডিএক্স অ্যাকচুয়ালি কী পাচ্ছি, এক্স। এখন কি বলছে, এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে, তাহলে আমরা কী বসাতে পারি ভালো করে খেয়াল কর। এখানে যে বাম দিকে tan θ আছে, তাহলে এখানে বসাতে পারি হলো tan 45 ডিগ্রি, কারণ বলে দিয়েছে 45 ডিগ্রি কোণ করে, ইকুয়ালস টু কী হবে, ডিওয়াই বাই ডিএক্স এর মান আমরা কী পেয়েছি, এক্স। তাহলে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু এক্স, আমরা অ্যাকচুয়ালি এইটা বসাতে পারি। আমরা জানি tan 45 এর মান কি, tan 45 এর মান কি 1, তাহলে এটা 1, তাহলে আলটিমেটলি আমরা কার মান 1 পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স এর মানটা 1 পেয়ে গেলাম। এবার এক্স এর মানটা যেই 1 পেয়ে গেলাম, এবার এই কী করবো, এই এক্স এর মানটা আমরা এখানটায় বসিয়ে দেবো, কারণ এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু উদাহরণে দেখিয়েও এলাম। এক্স এর মানটা যেই এখানে 1 বসিয়ে দিবি, তো 1 বসালে দেখ ওয়াইয়ের মানটা কত হচ্ছে, হাফ মাইনাস হাফ, মানে ওয়াইয়ের মানটা 0 হয়ে যাচ্ছে। তো তাহলে কী পেলাম, x=1 পেলাম, y=0 পেলাম। তাহলে এখানে বিন্দুটা কত হলো, বিন্দুটা হলো ভুজ কমাকোটি, মানে x, y মানে কি 1, 0। ক্লিয়ার, এরকমভাবে অ্যাকচুয়ালি বিন্দুগুলো বের করা যেতে পারে। তো মোটামুটি আমি এমসিকিউগুলো ইচ্ছাকৃত ডিসকাশন করে দিলাম, তাতে এমসিকিউর কনসেপ্ট শুধু ক্লিয়ার হবে না, পরবর্তী যে অঙ্কগুলো আছে সংক্ষিপ্ত বা দীর্ঘ, সেইগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে একেবারে। তো যাই হোক, এখান থেকে যে অঙ্কগুলো করবি, কারণ প্রথম কথা এমসিকিউ সবই করবি, আর দ্বিতীয় কথা এখান থেকে আমি কিছু অঙ্ক শর্টিং করে দিচ্ছি, কারণ একই টাইপের প্রচুর অঙ্ক আছে, একই অঙ্ক বারবার করার কোনো মানে নেই, শুধুমাত্র ফাংশন চেঞ্জ করে দিয়েছে, তো আমি কিছু শর্টিং করে দিচ্ছি, তাহলেই হবে। সেটা নোট ডাউন করে নিস। দেখ প্রথম হলো 1-এর 3 নম্বর অঙ্কটা করবি, ওকে, 5 নম্বর অঙ্কটা করবি, ওকে। আচ্ছা তারপরে হলো 2-এর যে অঙ্কটা দেখ, মানে শুধু 2-এর যে অঙ্কটা, সেটা উদাহরণে ডিসকাস হয়েছে, তো আমি আর দিলাম না, একই ব্যাপার। আচ্ছা বরং একটা কাজ কর, 3 নম্বর অঙ্কটা কর। এটা উদাহরণ, 2 আর 3 অ্যাকচুয়ালি একই অঙ্ক, উদাহরণের যে অঙ্কটা ডিসকাস করেছিলাম, ঠিক আছে, ওই tan θ = √3, ওই সাই যেখানে বললাম আর কি, প্রথম সাইয়ের জিনিসটা নিয়ে এলাম, সাই ব্যাপারটা কি, সেখানে ওইটা পাবি। 4 নম্বর অঙ্কটা দেখ, x+1/x অপেক্ষকটি যেসব বিন্দুতে ডিওয়াই ডিএক্স এর মান 0, প্র্যাকটিক্যালি এইটা উদাহরণে করে এসেছিস, ওইটা ওখানে অন্য ভাষায় ছিল, বলে দিয়েছিল এক্স অক্ষের সমান্তরাল, মানে কি ডিওয়াই বাই ডিএক্স = 0 করে অঙ্কটা করেছি, এটা উদাহরণই ছিল, তো এটা আমি দিচ্ছি না। 5-এর 1-2 করতে হবে, 5-এর 1-2 বেশ ইম্পর্টেন্ট দুটো অঙ্ক। 5-এর 1-এর ডিসকাশন কিন্তু এমসিকিউতে করলাম, লাস্ট যে এমসিকিউটা ডিসকাস করলাম এইটা ওই 5-এর 1 ওইভাবেই করতে হবে। দেখ ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, করার পরে যে ভ্যালুটা পাবো, দেখ x/2 পাবো, সেটা কী হয় 45 ডিগ্রি ট্যান, মানে tan 45 ডিগ্রি মানের সমান, x/2 = tan 45 ডিগ্রি। কীভাবে কনসেপ্ট আলোচনা করলাম দেখে নে। ওখান থেকে এক্সের মান পেয়ে যাবো, এক্সের মানটা এখানে বসালে, এখানে যেই বসাবো এক্সের মান, তাহলে কী পেয়ে যাবো, ওয়াইয়ের মান পেয়ে যাবো, তাহলে কি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম, বিন্দু স্থানাঙ্কই চেয়েছে। 5-এর 1ও তাই, 5-এর 2ও তাই করবি, ওকে। আচ্ছা 6 হলো অপেক্ষকের গড় পরিবর্তনের হার, বা পরিবর্তনের হার কীভাবে বের করে, উদাহরণে আছে, যে উদাহরণ ডিসকাশনটা করিনি সেই উদাহরণটা একবার দেখে নিবি, এমন কিছু জটিল না, দেখলেই বুঝতে পারবি যে কী প্রসেস, আলাদা কিছু ডিসকাশনে নেই তেমন, ঠিক আছে। এমন কি একটা এমসিকিউ তো অঙ্ক ছিল, তো উদাহরণটা একটু দেখে নিই। আচ্ছা 7-এর দাগে চলে আসি, 7-এর দাগে দেখ বলেছে হলো s = 80 - 10t², t = 2 সময় বলটির বেগ। দেখ এই অঙ্ক কিন্তু ডিসকাশন প্রথমেই করে দিয়েছি, যে বেগ কী করে বের করে, আমাদের দিয়ে দিয়েছে এস দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কী বের করতে হবে, বেগ বের করতে গেলে ds/dt, মানে এসকে টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করে দিতে হবে।
এসকে টি এর সাপেক্ষে একবার ডেরিভেটিভ করলে কি আসবে, যে 8 মাইনাস 20t। দেখ 8t মাইনাস 20 স্কোয়ারে আছে, এটা আলাদাভাবে ডেরিভেটিভ করে দেখবি, আমি যেটা বললাম সেটাই আসবে, যে 8 মাইনাস 20t। এইবার কী করতে হবে, ওখানে টি এর জায়গায় এই যে 2 বলে দিয়েছে 2 সেকেন্ড সময় বা 2 সময়, ওখানে টি এর জায়গায় 2 বসিয়ে দিতে হবে। টি এর জায়গায় 2 বসিয়ে দিলে 8 মাইনাস 20 ইন্টু 2 হবে, 8 মাইনাস 40 মানে মাইনাস 32, অ্যান্সার হবে বলটির বেগ। ঠিক আছে, এইভাবেই আর কি বেগ নির্ণয় করা হয়। আমি কিন্তু ডিসকাশনগুলো করেছি, তো ভিডিও রিওয়াইন্ড করে দেখ প্রয়োজন হলে আরেকবার। আচ্ছা, এই গেল অতি সংক্ষিপ্ত, কী কী করতে হবে বলে দিলাম। আচ্ছা, সংক্ষিপ্ত কী করতে হবে, 1 নম্বরটা কর। বলেছে কি ওয়াই ইকলস এত বক্রের 0,3 বিন্দুতে প্রবণতা বের করতে বলেছে। তার মানে কি ডিওয়াই বাই ডিএক্স বের করবো, নর্মাল ইউ বাই ভি যেভাবে ডেরিভেটিভ করি। বের করার পরে আমরা কি করব, আমরা সিম্পল 0,3 বিন্দু বসিয়ে দেবো, মানে এক্সের জায়গায় 0 বসিয়ে দিলেই চলে আসছে, প্রবণতা পেয়ে গেলাম। আচ্ছা, আর কি বলছে, বক্রের উপরিস্থিত যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল দিয়ে ডিসকাশন করেছি, এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান 0 হয়, তাহলে এটা ডিওয়াই ডিএক্স তো বের করেই রাখছিস, তাহলে সেটা ইকলস টু 0 করে দিবি, ওখান থেকে এক্সের মান পেয়ে যাবি। এক্সের মানটা আবার এখানে বসালে ওয়াইয়ের মান পেয়ে যাবি, মানে একদম প্রথম সমীকরণে এক্সের মান বসিয়ে দিলে ওয়াইয়ের মান পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে স্থানাঙ্ক পেয়ে যাচ্ছিস। ওকে, তো যাই হোক, 1 কর। আচ্ছা, তারপরে কর 2 এর 1 কর। ঠিক আছে, আচ্ছা 3 4 5, 3 4 5 করে ফেল। ঠিক আছে, আচ্ছা আমি 3 4 5 নিয়ে একটু মানে 5 পেয়ে যাচ্ছিস, 5 উদাহরণে পেয়ে যাবি হয়তো। আমি 3 আর 4 নিয়ে একটু ডিসকাশন করে দিচ্ছি। 3টে কী বলছে দেখ, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3aXy আছে, সেটা 3a,2 বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষে ধনাত্মকের দিকের সঙ্গে যে স্থূলকোণ উৎপন্ন করে দেখাতে বলছে। তো বেশ ভালো কথা। প্র্যাকটিক্যালি কী করতে হবে, এখানটায় একটা বিষয় একটু বোঝার আছে, সেটা হলো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3aXy দিয়েছে, তাই না? যখন এরকম সমীকরণ আকারে থাকবে, তখন আমরা কী করব, সমীকরণের উভয় দিকে আমরা ডেরিভেটিভ করে দেবো। সমীকরণের উভয় দিকে যখনই ডেরিভেটিভ করবো, তাহলে আমরা কী পাবো, যে এক্স কিউবটের ডেরিভেটিভ, এটা আমরা জানি 3x² হয়, প্লাস ওয়াই কিউবটের ডেরিভেটিভ কী হবে, 3y², একইভাবে। কিন্তু এখানে শুধু 3y² লিখবো না। কেন লিখবো না, এখানে কিন্তু দেখ ওয়াই আছে, আর আমরা ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। যখন আমরা কোনো একটা চলরাশিকে সেই চলরাশির সাপেক্ষে ডেরিভেটিভ করি, তখন কি হয়, সিম্পল এরকম নিয়মে ডেরিভেটিভ হতে থাকে। যেমন এক্স কিউবের ডেরিভেটিভ 3x², যদি এইটা হতো যে ওয়াইকে মানে ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই কিউবের ডেরিভেটিভ যদি করতাম, তাহলে কী লিখতাম, 3y²। বোঝা যাচ্ছে? কিন্তু এখানে ওয়াই কিউবের ডেরিভেটিভ ওয়াইয়ের সাপেক্ষে করছি না, কার সাপেক্ষে করছি, এক্সের সাপেক্ষে। তাহলে এখানে 3y² তো হবেই, তার সাথে একটা ইন্টু হবে কি, ডিওয়াই বাই ডিএক্স। ওকে, আচ্ছা এইবার এখানটায় কী হচ্ছে, এখানটায় 3a অলরেডি আছে, এখানে কি ইউ ইন্টু ভি এর সূত্র, তাহলে এক্সকে রেখে ওয়াইয়ের ডেরিভেটিভ, এক্সকে স্টে করি ওয়াইয়ের ডেরিভেটিভ কী হয়, ডিওয়াই বাই ডিএক্স। এই দেখ, এই কনসেপ্টটা কিন্তু এখানেও অ্যাপ্লাই হলো, এখানেও যেটা অ্যাপ্লাই হয়েছে এখানেও তাই অ্যাপ্লাই হয়েছে, এটা ভাবতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, প্লাস ওয়াইকে রেখে এক্সের ডেরিভেটিভ করলে কী হয়, 1 হয়। প্র্যাকটিক্যালি এরকম পেলাম আমরা। তাহলে কী হচ্ছে দেখতে ভালো করে, যে সব জায়গা থেকে যে আমাদের ইয়েটা কেটে যাচ্ছে, যে 3গুলো কেটে যাচ্ছে, আর যেগুলোতে ডিওয়াই ডিএক্স রয়েছে সেগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসতে পারি। তাহলে আমাদের কী লিখতে পারি, y² মাইনাস ax ইন্টু ডিওয়াই ডিএক্স। 3গুলো অলরেডি কেটেই দিয়েছি আগে, আর ডিওয়াই ডিএক্সগুলোকে লেফট সাইডে নিয়ে এলাম। আচ্ছা, রাইট সাইডে থাকছে হলো বাকি পার্ট, মানে এই যে a এর সাথে y গুণ মাইনাস এই x² আমরা রাইট সাইডে নিয়ে গেছি। তাহলে দাঁড়ালো এরকম, যে y² মাইনাস ax ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ay মাইনাস x²। ওকে, আচ্ছা এরপরে আমরা কী লিখতে পারি, এটাকে লিখতে পারছি আমরা এরকম, যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ay মাইনাস x² ডিভাইডেড বাই y² মাইনাস ax। ক্লিয়ার? এইবার দেখ তোকে কোন বিন্দুতে বের করতে দিয়েছে, ডিওয়াই ডিএক্স অ্যাট 3a,2 বিন্দু, 3a,2 ভালো করে খেয়াল করে দেখ, এতক্ষণ পর্যন্ত কিন্তু যত অঙ্ক করছিলি সব শুধু ভুজে মানে এক্সের জায়গায় মান বসাতে হচ্ছিল। এখন এমন একটা অঙ্ক এলো যেখানে এক্সের জায়গায়ও মান বসাতে হবে, ওয়াইয়ের জায়গায়ও মান বসাতে হবে। বেসিক্যালি দুটো মানই 3a/2 দিয়েছে, তাহলে প্রতিটা জায়গায় 3a/2 বসিয়ে দে, যে a ইন্টু 3a/2 মাইনাস 3a/2 এর হোল স্কোয়ার, এখানেও 3a/2 এর হোল স্কোয়ার মাইনাস a ইন্টু 3a/2। এবার এটা ক্যালকুলেশন করে এমন একটা কিছু মান আসবে, বা এমন কিছু একটা ভ্যালু আসবে, যেটা দেখবি ট্যান কিছু একটা ডিগ্রি লেখা যাবে, ট্যান সামথিং ডিগ্রি লেখা যাবে। ট্যান যত ডিগ্রি লিখবি, ওই ডিগ্রিটার মান দেখা যাবে একটা স্থূলকোণ হচ্ছে, মানে 90 ডিগ্রি থেকে বেশি হবে। তো অ্যাকচুয়ালি সেটাই প্রমাণ করতে দিয়েছে। চেষ্টা কর এখানে যা কত মান আসে, আর সেটাকে ট্যান কত ডিগ্রি লেখা যায় সেটা দেখ, সেই মানটাকে। ঠিক আছে, তাহলেই পেয়ে যাচ্ছিস যে এটা স্থূলকোণ হবে না।
তো আমি ওইটা বলে দিলাম একটু। তো 5 এই 4 হলো, 5 চেষ্টা কর নিজেরা। আচ্ছা 6 বলেছি, না 6 মনে হয় দিইনি, 3 4 5 দিয়েছি। ঠিক আছে, 6 কিন্তু দিইনি, 3 4 5 দিয়েছি, 3 4 5 যা দিয়েছি ভিডিও রিওয়াইন্ড করে দেখ। তারপরে দিলাম 7, 7 কিছুই নেই। 7 আছে কি, যে শুধুমাত্র দেখ একটা এক্স ইকুয়াল টু বলে দিয়েছে যে 90t স্কোয়ার মাইনাস 45t কিউব, এটা বলেছে 6 মিনিট পরে ট্রেনটির গতিবেগ ও ত্বরণ কী হবে। ঠিক আছে। আচ্ছা একটা জিনিস বি কেয়ারফুল, এখানে দেখ টি কিন্তু ঘন্টা হিসাবে দিয়েছে, মানে ওরা কিন্তু ঘন্টা সিস্টেমে কিন্তু এই টিটা রিপ্রেজেন্ট করেছে। তা তোকে কী করতে হবে, 6 মিনিটকে আগে ঘন্টায় রূপান্তর করে নিতে হবে। 6 মিনিট মানে কত ঘন্টা, 6/60 ঘন্টা মানে কত, 1/10 ঘন্টা। তাহলে 1/10 ঘন্টা হলো টি এর মানটা। টি এর মানটা কত হবে, 1/10। ওকে, টি এর মান বের করে রাখলি। এবার কী করতে হবে, এবার সিম্পলি আমাদের যে এক্স ইকুয়াল টু 90t স্কোয়ার মাইনাস 45t কিউব দিয়েছে, একবার ডেরিভেটিভ করলে কি ভি পেয়ে যাবো, মানে dx/dt পেয়ে যাচ্ছি ভি। ওখানে টি এর মান বসিয়ে দেবো, তাহলে কি বেগ বা ভি এর মানটা পেয়ে যাচ্ছি। আচ্ছা এবার কি, যে এখানে যে এক্সকে একবার ডেরিভেটিভ করলে ভি পেলাম, আরও একবার ডেরিভেটিভ করে দেবো, তাহলে কি পাবো, ত্বরণ পেয়ে যাবো। বা ত্বরণের ওখানে টি এর মান বসিয়ে দেবো, তাহলে আলটিমেটলি অ্যান্সার পেয়ে যাবো, গতিবেগে ত্বরণের মান। ওকে, তাহলে 7 করবি। আচ্ছা দীর্ঘর হলো 1 করবি। এই যে সমান্তরাল, এক্স অক্ষে সমান্তরাল হলে কী হয়, ওয়াই অক্ষে সমান্তরাল হলে কী হয়, আমি কিন্তু সব ডিসকাশন করেছি। তো বুদ্ধি করে করে বের কর। ওয়াই অক্ষে সমান্তরাল মানে কি, dy/dx এর মান অসংজ্ঞাত হয়, প্রবণতার মান। ঠিক আছে, তো অসংজ্ঞাত হলে কী করা যেতে পারে সেটা বের কর। আচ্ছা এইটা যেটা আছে এখানে এক্স আর ওয়াই মিক্সডভাবে আছে, সেই মিক্সডভাবে থাকলে কী করতে হয়, এইমাত্র ডিসকাশন করে দিলাম, ওই যে 3a/2, 3a/2 বিন্দুটার সাহায্যে যেটা করলাম। তো সেখানে দেখ, দীর্ঘর 1 কর, দীর্ঘ 2 কর। ওকে, বাদ বাকি একই টাইপেরই অঙ্ক রয়েছে। আর কর হলো 3 আর 5, ব্যাস, তাহলেই যথেষ্ট। ওকে, তাহলে এগুলো করে ফেল, যেগুলো আটকাবে অবশ্যই পরের দিন তো ডিসকাশন করবোই ক্লাসে। ওকে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।